আমাদের অনলাইন ভিত্তিক ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি ষষ্ঠ শ্রেণী বাংলা দ্বিতীয় পত্রের বিরাম চিহ্ন নিয়ে আলোচনা করব। তো বিরাম চিহ্ন কি এটা আমরা প্রথমে জানব। বিরাম শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম। এখন আমরা যখন পথ চলি, অনেক দূর যখন যাই, তখন হচ্ছে আমাদের কি করতে হয়? বিশ্রাম নিতে হয়। ঠিক একইভাবে আমরা যখন একটা বাক্য লিখি, সেই বাক্যটাকে সুস্পষ্টভাবে বোঝানোর জন্য আমাদের বিরতি নিতে হয়। আবার যখন আমরা বাক্যটা লিখি, তখন সেই বাক্যটাকে কিছু সাংকেতিক চিহ্ন দিয়ে সেটাকে সুস্পষ্ট করতে হয়। সেই সাংকেতিক চিহ্নগুলোই হচ্ছে বিরাম চিহ্ন। এখন ধরো আমি অনেক দূর যাচ্ছি, প্রায় 1 কিলোমিটার হাঁটলাম। এখন 1 কিলোমিটার হাঁটার ক্ষেত্রে আমাকে রাস্তার মধ্যে অনেক সময় বিশ্রাম নিতে হয়। আবার যেহেতু 1 কিলোমিটার অনেক বেশি পথ না, আমি হেঁটে গিয়ে আমার যে গন্তব্যস্থল আছে সেখানে গিয়ে থামলাম, সেখানে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। তো আমাদের বাক্যগুলোর মধ্যেও একইভাবে কিছু কিছু ক্ষেত্রে বাক্যের মধ্যে আমাদের বিরতি নিতে হয়, আবার বাক্যের শেষে গিয়ে বিরতি নিতে হয়। আর এই বিরতি নেওয়ার জন্যই আমাদের বিরাম চিহ্ন ব্যবহার করা হয়। এই বিরাম চিহ্নগুলোকে আবার ছেদ চিহ্ন এবং জ্যোতি চিহ্ন বলা হয়। তো আমাদের বাংলাতে একটা সময় বিরাম চিহ্ন ছিল না। তখন আসলে কি বিরাম নেওয়া হতো না, বিশ্রাম নিত না? তখনও বিরাম নেওয়া হতো বা বিশ্রাম নিত বাক্যের মধ্যে। তখন কি করা হতো? এরকম একটা দাড়ি দিলে একটু বিশ্রাম নিত। আবার যখন 2টা দাড়ি দেওয়া হতো, তখন বিরতিটাকে একটু বেশি নেওয়া হতো। তাহলে একটু খেয়াল করো, তো এই বিরাম চিহ্নটা কবে থেকে আসতো? আমাদের একজন বিখ্যাত লোক আছে, তার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সে ভদ্রলোক একটা বই লিখলো, বেতাল পঞ্চবিংশতি। সেই বেতাল পঞ্চবিংশতিতে সে প্রথম অনেকগুলো বিরাম চিহ্ন ব্যবহার করা শুরু করলো। প্রথমে ছিল কিরকম? একটা ছিল, একটা দাড়ি দিয়ে একটু বিরতি, আর 2টা দাড়ি দিয়ে কি একটু বেশি বিরতি। তো দেখা গেছে আমাদের মনের ভাবটা সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য আমাদের অনেকগুলো চিহ্ন বা অনেক বিরতি নিতে হয়। আমরা কখনো হচ্ছে আমাদের ঘৃণা প্রকাশ করি, কখনো আমাদের আনন্দ প্রকাশ করি, অথবা কখনো আমরা জিজ্ঞাসা করি কিছু। তো এই জিজ্ঞাসা করার ক্ষেত্রে আমাদের বাচন ভঙ্গিটাও কি হয়? ভিন্ন হয়। ঠিক লেখার ক্ষেত্রে একই রকম সেই বিষয়টা যদি স্পষ্ট করতে হয়, আমাদের কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে হয়। আর সেই সাংকেতিক চিহ্নগুলি হচ্ছে আমাদের বিরাম চিহ্ন। আর আমি বলেছিলাম, আমরা যখন পথ চলি, একটু দূরে গেলে, ধরো 1/2 কিলোমিটার আমি হাঁটলাম, সেক্ষেত্রে হচ্ছে আমার রাস্তার মধ্যে বিরতি নেওয়ার কোনো প্রয়োজন হয় না। আর যেখানে গেলাম সেখানে গিয়ে একটু কি করলাম? বিশ্রাম নিলাম। তো একটা বাক্য যদি ছোট একটা বাক্য হয়, সেই ছোট বাক্যের মধ্যে আমাদের বিরতি নিতে হয় না, নিতে হয় কি বাক্যের শেষে বিরতি। আবার যখন আমরা অনেক দূর হাঁটি, অনেকটা পথ হেঁটে যাই, তখন কি হয়? আমাদের রাস্তার মধ্যে আমাদের বিরতি নিতে হয়। ঠিক একইভাবে আমরা যখন একটা বড় বাক্য লিখব, সেই বড় বাক্য লেখার ক্ষেত্রে সেই ভাবটা স্পষ্ট করার জন্য আমাকে বাক্যের মধ্যে কিছু জায়গায় বিরতি নিতে হয়। আর ঠিক এইভাবেই হচ্ছে এই বিরাম চিহ্নটাকে 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বাক্যের শেষে বিরাম চিহ্ন বসবে, আর আরেকটা হচ্ছে বাক্যের মধ্যে বসবে। তো বাক্যের শেষে যে বিরাম চিহ্নগুলো বসে সেটা হচ্ছে 3টা। একটা হচ্ছে দাড়ি, আরেকটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন, আর আরেকটাকে বলা হয় বিস্ময় চিহ্ন। এখন আমি দাড়ি কিভাবে চিনবো? দাড়ি হচ্ছে একটা লম্বা একটা লাঠির মতো, একটা দাগ দেয়া থাকে, এটা হচ্ছে দাড়ি। আর যদি একটা বাঁকা লাঠির ফোঁটা থাকে ঠিক এরকম, সেই বাঁকা লাঠির ফোঁটাটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। যদি আমরা ইংরেজিতে বলি, এটাকে বলা হয় নোট অফ ইন্টারোগেশন অথবা ইন্টারোগেশন সাইন। আর এরকম একটা সোজা লাঠির ফোঁটা যদি থাকে, যদি একটা দাগ দেয়া তারপরে একটা ছোট্ট করে একটা ফোঁটা দেওয়া থাকে, সেটাকে আমরা কি বলবো? বিস্ময় চিহ্ন। এখন দাড়ি কোথায় বসে, বিস্ময় চিহ্ন কোথায় বসে, এবং সেগুলো বসলে আমাদের কি বিরতি নিতে হয় কিনা, সেই বিষয়টা হচ্ছে আমি জেনে নিব এখন। দেখো, যখন আমরা দাড়ির আরেকটা নাম হচ্ছে পূর্ণচ্ছেদ। দাড়ির আরেকটা নাম হচ্ছে কি? পূর্ণচ্ছেদ। যখন হচ্ছে আমরা বিবৃতিমূলক কোনো বাক্য বলবো, সেই বাক্যটা যখন শেষ হয়ে যাবে, তার শেষে কি আমাকে কি করতে হবে? একটা দাড়ি দিয়ে দিতে হবে। আর যখনই আমি বাক্যটা পড়তে যাব, সেই দাড়ি থাকলে আমাকে বিরতি নিতে হবে কতক্ষণ? 1 সেকেন্ড। কতক্ষণ বিরতি নিতে হবে? 1 সেকেন্ড বিরতি নিতে হবে, সরি। তারপরে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। এখন আমি যদি বললাম তোমার নাম কি, এই তোমার নাম কি বললে তোমাকে কি জিজ্ঞাসা করা হইল না?
আর এটা কি বলা হয়, এটা যখন আমি বললাম তুমি বুঝতে পারলা, তোমাকে জিজ্ঞাসা করেছে। আর যখন আমি একটা বাক্যের মধ্যে লিখবো তখন হচ্ছে আমাকে একটা সাংকেতিক চিহ্ন দিয়ে দিতে হবে, আর সেই চিহ্নটার নামই হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। এভাবে হচ্ছে বাঁকা একটা লাভের ফোঁটা থাকবে, ঠিক আছে? আর জিজ্ঞাসা চিহ্ন থাকলেও সেখানে বিরতি নিতে হবে 1 সেকেন্ড। আবার বিস্ময় চিহ্ন, আহ কি চমৎকার দৃশ্য, এই আহ কি চমৎকার দৃশ্য যখন বললাম, আহের পরে হচ্ছে আমাকে একটা বিস্ময় প্রকাশ করতে হবে। অর্থাৎ আমি যখন আমার কথাটা বললাম তখন হচ্ছে আমাকে একটু অনুভূতি দিতে হয়েছে, কিন্তু আমি যখন বাক্যে লিখবো তখন আমাকে কি করতে হবে, একটা চিহ্ন দিয়ে সেটা বুঝিয়ে দিতে হবে। আর এই চিহ্নটা থাকলে আমাকে কতক্ষণ বিরতি নিতে হবে, 1 সেকেন্ড বিরতি নিতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমার আরো কিছু চিহ্ন আছে, যেমন হচ্ছে কোলন। এই কোলনকে এইভাবে প্রকাশ করা হয়, আবার অনেকে কোলনটা এইভাবে দেখানো হয়, এইভাবে দেখায়। এটা হচ্ছে আসলে কোলন না, এটা আমাদের বিসর্গ। আর কোলন যদি হয় এরকম ডট, নিচে একটা ডট, উপরে একটা ডট। আর কোলন থাকলে আমাদের কি করতে হবে, কতক্ষণ সময় বিরতি নিতে হবে, 1 সেকেন্ড বিরতি নিতে হবে। এখন কথা হচ্ছে কোলনটা কোথায় ব্যবহার হয়। কোলনটা ব্যবহার হয় যখন হচ্ছে এরপর একটা পূর্ণ বাক্য থাকবে, অর্থাৎ কোলনের বাংলা যে প্রতিশব্দটা, সেই শব্দটা হচ্ছে দৃষ্টান্তচ্ছেদ। অর্থাৎ যখন আমরা একটা বাক্য বলে তারপর একটা দৃষ্টান্ত দিব, তখন সেখানে আমাদের কি ব্যবহার করতে হবে, কোলন ব্যবহার করতে হবে। আমি বললাম পদ 5 প্রকার, এরকম লিখলাম পদ 5 প্রকার, 5 প্রকার লিখে সরি তারপর একটা কোলন দিয়ে লিখলাম পদের বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়, এগুলো যখন লিখলাম, অর্থাৎ এখানে একটা দৃষ্টান্ত দিলাম যে পরে অনেক কিছু আছে, ঠিক আছে? যদি হচ্ছে একটা কথার পরে আর অনেক কিছু বুঝাবে, এরকম যদি অনেক ব্যক্তপূর্ণ কথা থাকে, সেগুলো হচ্ছে আমাকে এই কোলন দিয়ে বুঝাতে হবে। আর যদি কোথাও কোলন থাকে, সেই ক্ষেত্রে আমাকে পড়ার ক্ষেত্রে সময় নিতে হবে 1 সেকেন্ড। ঠিক কোলনের সাথে যখন আমি একটা ড্যাশ দিয়ে দিব, এটাকে বলা হয় কোলন ড্যাশ। এই কোলন ড্যাশ যদি থাকে তখন আমাকে 1 সেকেন্ড বিরতি নিতে হবে। কোলন ড্যাশটাও ঠিক দৃষ্টান্তচ্ছেদ যেরকম আমরা কোলন যেভাবে ব্যবহার করি, কোলন ড্যাশটাও ওই একই রকম, কিন্তু একটু ভিন্ন আছে। যখন আমরা কোনো কিছু উদাহরণ দিতে যাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে কোলন ড্যাশ ব্যবহার করতে হয়। তারপরে হচ্ছে শুরু ড্যাশ। অর্থাৎ এই যে ড্যাশটা, ড্যাশের বাংলা শব্দ হচ্ছে রেখা চিহ্ন। এখন ড্যাশ যদি থাকে সেক্ষেত্রেও আমাকে 1 সেকেন্ড বিরতি নিতে হবে। আর ড্যাশের ব্যবহারটা হচ্ছে আমরা যখন কোনো কিছুর পরে কিছু বুঝাবো, অথবা যেমন উদাহরণ দিলাম, উদাহরণ লিখে বা যেমন লিখে অনেক সময় আমরা এরকম একটা চিহ্ন দিই ড্যাশ দিয়ে। এই হচ্ছে ড্যাশের ব্যবহার। তাহলে আমরা কয়টা শিখলাম যেগুলোতে 1 সেকেন্ড বিরতি নিতে হয়? প্রথমে শিখলাম আমরা দাড়ি, জিজ্ঞাসা, বিস্ময়। এখন দাড়ি কোথায় বসবে? দাড়ি, জিজ্ঞাসা, বিস্ময় চিহ্ন বাক্যের শেষে বসে। আমি বলছিলাম যখন আমরা একটা বাক্য লিখবো, যদি বাক্যটা ছোট হয় সেক্ষেত্রে হচ্ছে বাক্যটা শেষ হয়ে গেলে তখন আমাকে কি করতে হবে, এই তিনটা একটা ব্যবহার করতে হবে। যখন আমরা বিবৃতি প্রকাশ করব তখন দিব কি, দাড়ি। আর যখন হচ্ছে আমি প্রশ্ন করব তখন আমাকে কি দিতে হবে, প্রশ্ন চিহ্ন দিতে হবে। আর যখন আমি কোনো আবেগ প্রকাশ করব, ঘৃণা, ক্রোধ, অথবা হচ্ছে আবার বিস্ময় প্রকাশ করব, সেক্ষেত্রে আমাকে এই বিস্ময় চিহ্ন, এক্সক্লেমেশন সাইন দিতে হবে। তারপরে আমি বলছিলাম কোলনের কথা, এরপরে ড্যাশ, তারপরে হচ্ছে কোলন ড্যাশ এর আগে আছে। তো আমরা মোটামুটি হচ্ছে এই কয়েকটা শিখলাম, তারপরে আরো কয়েকটা শিখবো। এই চিহ্নটা সবাই তোমরা জানো, এর নাম হচ্ছে কি, কমা। এখন এই কমার বাংলা আসলে কি? কমার বাংলা হচ্ছে পাদচ্ছেদ।
পাদচ্ছেদ মানে হচ্ছে, দেখো আমি যখন লিখলাম রহিম করিম দুই ভাই, এখন রহিম এবং করিম একই জাতীয় পদ, এই দুটাকে আলাদা করার জন্য আমাকে একটা কমা দিয়ে দিতে হয়েছে। আর এই কমাটা কি নিচে বসছে না উপরে বসছে? অর্থাৎ আমরা যদি পা চিন্তা করি, মানে পা কোথায়? নিচে। এখন এই কমাটাও কোথায় বসছে? পায়ে বসছে। আর এই পায়ে বসাতে এটাকে বাংলাতে কি বলা হবে? পাদচ্ছেদ বলা হবে। আর এই কমা যদি থাকে তখন হচ্ছে আমাকে কতটুকু সময় বিরতি নিতে হবে আর কোথায় কমার ব্যবহার হবে সেগুলো আমরা আস্তে আস্তে শিখে নিব। কমা যদি আমরা কোথাও দেখি, বাক্যের মধ্যে কমা থাকলে সেখানে আমাকে বিরতি নিতে হবে। এক বলতে যে সময়টা লাগে সেই সময়টা হচ্ছে বিরতি নিতে হবে। অর্থাৎ এক বলার সময় এক বললাম, এতটুকু সময় হচ্ছে আমাকে সেখানে বিরতি নিতে হবে। এখন কমার ব্যবহারটা আমাদের বাক্যে কমার ব্যবহার অনেক বেশি, এজন্য আমি হচ্ছে এখানে কমার ব্যবহারটা লিখে দিয়েছি। আর এই ক্লাসের পুরো পরিপূর্ণভাবে একটা শীট দেওয়া আছে, এটা আমি অফিসে দিয়ে যাব, আবার ফেসবুকে পোস্ট করা হতে পারে, তো সেখান থেকে দেখে নিও যদি লেখা বোঝা না যায়। তাহলে কি বললাম? কমা। এখন এই কমাটা কোথায় বসে? কমাটা এখানে এরকম নিচে বসে। আর কমার বাংলা শব্দ হচ্ছে কি? পাদচ্ছেদ। আর কমার ব্যবহারটা আমরা শিখে নিব। এখন কমার বিরতিকাল কতটুকু, অর্থাৎ কমা যদি থাকে আমাদের কতটুকু বিশ্রাম নিতে হবে। আমি বলেছিলাম যে বিরামের আরেকটা নাম কি? বিশ্রাম। বিরাম অর্থ হচ্ছে বিশ্রাম। এখন আমাকে কমা থাকলে কতটুকু বিশ্রাম নিতে হবে সেটা হচ্ছে এক বলতে যে সময়টা লাগে সেই সময়টা আমি এখানে বিশ্রাম নিব। এখন কমার ব্যবহারটা আমরা যখন বাক্য পাঠ করি, বাক্য পাঠকালে সুস্পষ্টভাবে যদি অর্থ দেখানোর জন্য আমাকে কি করতে হয়? কমা ব্যবহার করতে হয়। একটু আগে বলছিলাম যে একই রকম পদ যদি থাকে, যেমন রহিম করিম দুই ভাই, রহিম অবিশেষ্য পদ, করিম অবিশেষ্য পদ। রহিম করিম যদি হচ্ছে আলাদা না করে দেই, দুজনকে একজনই মনে হতে পারে। আর ঠিক এরকম স্পষ্ট করে দেওয়ার জন্য আমাকে মাঝখানে কি করতে হবে? একটা কমা দিয়ে দিতে হবে। তারপরে আমি বললাম স্যার কালকে কি স্কুল বন্ধ থাকবে? এই স্যার বলে যে সম্বোধন করলাম, সেই সম্বোধনের পরে আমাকে কি করতে হবে? একটা কমা দিয়ে দিতে হবে। তাহলে নাকি এই সম্বোধন পদের পর হচ্ছে কি করতে হয়? কমা ব্যবহার করতে হয়। তারপরে যখন আমরা উদ্ধরণ চিহ্ন ব্যবহার করি, উদ্ধরণ চিহ্ন হচ্ছে ইনভার্টেড কমা, যেটাকে বলা হয় ইংরেজিতে এরকম থাকে। যখন কারো কথা আমরা যখন গল্প করি তখন বলা হয় এরকম, রহিম বলেছিল। এই বলেছিল পরে একটা কমা দিতে হবে। এখন রহিম বলেছিল আমি ভূত দেখেছি। এখানে একটা উদ্ধরণ চিহ্ন দিয়ে দিলাম। এই উদ্ধরণ চিহ্নের ভিতরে যেটা থাকবে, তার বাইরে যে বক্তা আছে তার কথাটাই হচ্ছে কে আছে? ভিতরে আছে। এই আমি বলতে আমি না, এই আমি বলতে হচ্ছে কাকে বোঝাচ্ছে? রহিমকে বোঝাচ্ছে। এরকম উদ্ধরণ চিহ্নের ভিতরে বাইরে হচ্ছে আমাকে কি করতে হবে? একটা কমা দিয়ে দিতে হবে। আর এই কমা থাকলে আমাকে বিরতি নিতে হবে কতক্ষণ? এক বলতে যতটুকু সময় লাগে ঠিক ততটুকু সময়। তারপরে মাসের তারিখ লিখতে গেলে আমাদের কি করতে হয়? কমা ব্যবহার করতে হয়। আমি লিখলাম 8ই ফাল্গুন 1426। তাহলে এই 8ই ফাল্গুনের মধ্যে হচ্ছে আমাকে কি করতে হইলো? কমা দিয়ে দিতে হইলো। আমরা যদি এরকম লিখতাম যে 8ই ফাল্গুন রবিবার 1426, সেক্ষেত্রে হচ্ছে আমাকে কি করতে হইতো? 8ই ফাল্গুনের পরে কমা এবং বারের আগে বারের পরেও কি দিতে হইতো? কমা দিতে হইতো। তারপরে আমরা দেখি ঠিকানা লেখা থাকে, বাড়ির প্লেট নাম্বার লেখা থাকে, সেখানে 107 ইকবাল রোড, ঢাকা 1207। তাহলে এই 107 এর পরে একটা কমা থাকে, ইকবাল রোডের পরে একটা কমা থাকে, আবার 1207 এর পরে গিয়ে হচ্ছে আবার দাঁড়িয়ে দেওয়া হয়। অর্থাৎ যখন হচ্ছে কোনো ঠিকানা থাকবে, বাড়ি বা রাস্তার যে ঠিকানা, যে নম্বরপত্র, সেই নম্বরের মধ্যে কি করতে হয়? আমাকে কমা ব্যবহার করে আলাদা করে দিতে হয়। তারপরে শিখলাম হচ্ছে রাস্তার বা বাড়ির নম্বরের মধ্যে হচ্ছে কি থাকে? কমা ব্যবহার করা থাকে।
তারপরে আবার একই ধরনের একাধিক বাক্যাংশ যদি আমরা লিখি সেক্ষেত্রে হচ্ছে আমাকে কি করতে হয়, ক ব্যবহার করতে হয়। একই ধরনের একই বাক্যাংশ বলতে এরকম যে এবছর করোনার কারণে আমাদের রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী উদযাপন হয় না। এই নজরুল জয়ন্তী বলার পরে হচ্ছে আমাকে কি করতে হবে, একটা কমা দিয়ে দিতে হবে। তাহলে এই দুইটা, নজরুল জয়ন্তী একটা বাক্যাংশ, রবীন্দ্র জয়ন্তী একটা বাক্যাংশ, এই দুইটাকে আলাদা করার জন্য হচ্ছে আমাকে কমা ব্যবহার করতে হবে। তো একই ধরনের একাধিক বাক্যাংশকে আলাদা করার জন্য আমাকে কি করতে হয়, কমা ব্যবহার করতে হয়। তারপর সমজাতীয় একই পদ যেমন দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা এগুলি একই মালিকার বৃত্ত যদি বলি, অথবা একই মালিকার শাখা এরকম বলা যায়। অর্থাৎ মালিকা হচ্ছে ফুলের, একই ফুলের হচ্ছে বিভিন্ন বৃত্ত থাকে, সেই বৃত্তগুলো কি এক একটা, যেমন দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা। এই দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনাকে আমাকে আলাদা করার জন্য এর নিচে হচ্ছে কমা দিয়ে দিতে হবে। তো আমরা শিখলাম কমার ব্যবহার এবং কমার বিরতিকাল হচ্ছে এক বলতে যতটুকু সময় লাগে সেই সময়টা হচ্ছে আমি এখানে বিরতি নিব। তারপরে এখানে উদ্ধরণ চিহ্ন কথা বলা হয়েছিল। উদ্ধরণ চিহ্নের ক্ষেত্রেও আমাকে এক বলতে যে সময়টা লাগে সেই সময় বিরতি নিতে হবে। অর্থাৎ যদি আমি বলি যেমন এক উ, একে হচ্ছে এক দিয়ে এক বলতে সময় নিবে, আর উ দিয়ে হচ্ছে উদ্ধরণ চিহ্ন, আর ক দিয়ে হচ্ছে কমা। তাহলে উদ্ধরণ চিহ্ন এবং কমার ক্ষেত্রে আমাকে এক বলতে যে সময়টা লাগে সেই সময় বিরতি নিতে হবে। ঠিক কমার মতো দেখতে আরেকটা, সেটা হচ্ছে সেমিকোলন। এখন এই সেমিকোলনটা হচ্ছে, আমরা যদি সেমিকোলনটা কমা থেকে কি একটু বড়, একটু উপরে গেছে, সেমিকোলনের বাংলা শব্দ হচ্ছে অর্ধচ্ছেদ। অর্থাৎ যেখানে কমা থেকে বেশি বিরতি নিতে হয় সেখানে হচ্ছে আমাকে কি করতে হবে, সেমিকোলন ব্যবহার করতে হবে। অর্থাৎ একটা বাক্যাংশ, পরিপূর্ণ একটা বাক্যাংশ আর আলাদা একটা বাক্যাংশ, দুইটাকে আলাদা করার জন্য আমাকে কি করতে হয়, সেমিকোলন ব্যবহার করতে হয়। সেমিকোলনের বাংলা শব্দ হচ্ছে অর্ধচ্ছেদ। অর্থাৎ সেমিকোলনে এক বলতে একের দ্বিগুণ সময়, অর্থাৎ কমা কমা বললে আমরা এক বলতে যে সময়টা লাগে সেই সময়টা বিরতি নেই, আর সেমিকোলন বলতে তার চেয়ে কি করতে হবে, একটু বেশি সময় বিরতি নিতে হবে। অর্থাৎ এক বলার দ্বিগুণ সময় বিরতি নিতে হবে। আর সেমিকোলনটা ব্যবহার করা হয় দুটা বাক্যাংশকে আলাদা করার জন্য। আমি লিখলাম সে দাঁড়িয়ে দেখছে কোথাকার পানি কোথায় যায়। সে দাঁড়িয়ে দেখছে, এখানে বাক্যটা প্রায় শেষ বলেছিল, এটা খণ্ড বাক্য। আর ঠিক এর সাথে যুক্ত হচ্ছে কোথাকার পানি কোথায় যায়। তাহলে এই খণ্ড বাক্যটাকে যখন আমরা লিখবো তখন আমাকে কি করতে হবে, এখানে একটা সেমিকোলন দিতে হবে। আর যখন আমি বিরতি নিব তখন হচ্ছে কমার থেকে একটু বেশি বিরতি নিতে হবে। সে দাঁড়িয়ে দেখছে কোথাকার পানি কোথায় যায়। তারপরে হচ্ছে হাইফেন। এই হাইফেন হচ্ছে এইভাবে এই চিহ্নটা দিয়ে প্রকাশ করা হয়। হাইফেন যদি থাকে তাহলে আমাকে বিরতি নিতে হয় না। আর হাইফেন কোথায় ব্যবহার করতে হবে, যখন আমরা সমাসবদ্ধ বা শব্দ দেখি, সেই সমাসবদ্ধ শব্দ যেমন মা বাবা, মা বাবা, এই মা বাবার মধ্যে একটা সমাসবদ্ধ পদ, যখন হচ্ছে মা এবং বাবা দুইটা পদকে আলাদা করার জন্য আমাকে কি করতে হয়, মাঝখানে একটা হাইফেন দিয়ে দিতে হয়। অর্থাৎ হাইফেন দিয়ে সমাসবদ্ধ পদের দুইটা পদকে আলাদাভাবে চেনা যায়।
এরপরে ডট, ডট যদি থাকে, ডট থাকে হচ্ছে কোনো কিছু সংক্ষিপ্ত বোঝাতে, যেমন আমরা হচ্ছে আ খ ম আব্দুল জলিল বা আ খ ম হাসানুর রহমান এরকম থাকে, তাহলে আ দিয়ে একটা পুরো পুরো অংশ আছে, খ দিয়ে একটা অংশ আছে, তাহলে আ এর পরে ডট, খ এর পরে ডট। তাহলে এই সংক্ষিপ্তভাবে বোঝানোর জন্য কি করতে হয়, আমাকে এই ডট চিহ্নটা ব্যবহার করতে হয়, তার বিন্দু চিহ্ন ব্যবহার করতে হয়। তো এই গেল হচ্ছে আমাদের ডট পর্যন্ত, ড্যাশ বললাম, তারপরে কমা বললাম, এরপরে হচ্ছে আমাদের দাঁড়িয়ে গেল, তারপর জিজ্ঞাসা চিহ্ন গেল, মোটামুটি হচ্ছে তারপরে কিছু চিহ্ন আছে সেগুলো হচ্ছে ব্রেকেট। মূলত হচ্ছে গণিতের ক্ষেত্রে এই বন্ধনী চিহ্নগুলো ব্যবহার করা হয়। আবার বাংলা সাহিত্যে বা আমরা যখন বাংলা লিখি কোথাও কোথাও এই প্রথম বন্ধনীটা ব্যবহার করা হয়, অর্থাৎ সেটাকে নির্দিষ্ট করে দেওয়ার জন্য আমরা বন্ধনীর মধ্যে অনেক সময় লিখে দিই। আর এই বন্ধনী চিহ্ন যদি থাকে সেখানে আমাদের কোনো থামার বা বিরতি নেওয়ার প্রয়োজন নেই। এবার আমরা হচ্ছে ক্লাসটা শেষ করে চলে এসেছি। আমরা দেখব একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের আবার হচ্ছে চিহ্নগুলোকে রিভিউ করে ক্লাসটা শেষ করে দেব। তাহলে একটু খেয়াল করো, প্রথমে বলছিলাম যে বাক্যের শেষে তিনটা চিহ্ন ব্যবহার করা হয়, দাঁড়ি, আরেকটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন বা প্রশ্ন চিহ্ন, ইন্টারোগেশন সাইন, আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে বিস্ময় চিহ্ন। এই তিনটা চিহ্ন আমরা কোথায় ব্যবহার করি, বাক্যের শেষে ব্যবহার করি। অর্থাৎ বিবৃতিমূলক যদি বাক্যটা হয়, হ্যাঁ বোধক না বোধক হইতে পারে, সেক্ষেত্রে আমরা কি করি, দাঁড়ি ব্যবহার করি। আর যদি জিজ্ঞাসা করা হয়, যদি কোনো প্রশ্ন করা হয়, তাহলে প্রশ্ন চিহ্নটা হচ্ছে এরকম একটা বাঁকা লাঠির ফোঁটা, এটাকে বলা হয় কি, প্রশ্ন চিহ্ন। আর ঠিক যদি কোনো মনের আবেগ প্রকাশ করতে যাই, আনন্দ, বেদনা, তারপরে হচ্ছে ক্রোধ, এগুলো যদি ব্যবহার করতে যাই, আমাকে কি করতে হয়, একটা সোজা লাঠির ফোঁটা দিয়ে দিতে হয়, আর এটাকে বলা হয় বিস্ময় চিহ্ন। তাহলে এই তিনটা চিহ্ন ব্যবহার করা হয় কোথায়, বাক্যের শেষে। তারপরে হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় যেটা, সেটা হচ্ছে কমা। এবং কমা হচ্ছে এক বলতে যতটুকু সময় নেয় ততটুকু কি বিরতি দিতে হবে, এবং কমার ব্যবহার আমি বলে ফেলছি এবং এখানে লেখাও আছে, সেগুলো হচ্ছে আর নতুন করে বলবো না। তারপরে দেখো, এই কমার উপরে যখন আমরা একটা ফোঁটা দিয়ে দিব, সেটাকে কি বলা হবে, সেমিকোলন বলা হবে। কি বলা হবে, সেমিকোলন। আর এগুলোর বাংলাটা হচ্ছে অর্ধচ্ছেদ, বাংলাটা আমাদের বইয়ে দেওয়া নেই, আপনাকে বুঝে নিতে হবে। সেমিকোলনের বাংলাটা হচ্ছে অর্ধচ্ছেদ, অর্থাৎ কমার ক্ষেত্রে যেখানে বেশি বিরতি দিতে হবে সেখানে কি করতে হবে, সেমিকোলন ব্যবহার করতে হবে। তারপরে যেটা কোলন, এখন এই কোলন হচ্ছে দৃষ্টান্তচ্ছেদ বলা হয় কোলনকে। তো কোলনটা কিভাবে ব্যবহার করব, যখন একটা বাক্যের পরে আরেকটা বাক্য বসবে সেটার সাথে যুক্ত, তখন এটা মানে একটা বাক্য দিয়ে যখন আমি আরেকটা যখন কমিটিতে সিদ্ধান্ত হলো, তো কমিটিতে সিদ্ধান্ত হলো যখন হয়, এরপরে আমাকে কি করতে হয়, কোলন দিয়ে যে সিদ্ধান্তগুলো আছে সবগুলোকে লিখতে হয়। তারপরে এই কোলনের সাথে একটা ড্যাশ দিয়ে দিলে সেটা হয়ে যায় কি, কোলন ড্যাশ। যখন আমরা কোনো উদাহরণ ব্যবহার করি তখন এই কোলন ড্যাশটা ব্যবহার করতে হয়। আর এখানে সময় নিতে হচ্ছে 1 সেকেন্ড, দাঁড়িতে 1 সেকেন্ড, তারপরে প্রশ্ন চিহ্নতেও কি 1 সেকেন্ড, বিস্ময় চিহ্নতেও 1 সেকেন্ড, কোলনের 1 সেকেন্ড, অর্থাৎ 6টার মধ্যে কি করতে হবে, আমাকে 1 সেকেন্ড সময় নিতে হবে। দাঁড়ি, প্রশ্ন চিহ্ন, বিস্ময় চিহ্ন, কোলন, কোলন ড্যাশ, ড্যাশ, এই 6টার ক্ষেত্রে আমাকে সময় নিতে হবে কত, 1 সেকেন্ড। তারপরে যেটা ছিল কমা, কমার ক্ষেত্রে আমাকে এক বলতে যতটুকু সময় নেবে ততটুকু, সেটা তো বলছি একটু আগে, সেমিকোলন বলা হয়ে গেছে। তো তোমাদের বাড়ির কাজ হচ্ছে বইটা দেখবা, দেখার পর তোমাদের বইতে যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে সেগুলো তুমি এখন নিজে নিজে করতে পারো কিনা সেটা চেষ্টা করবা। সবাইকে ধন্যবাদ কষ্ট করে ক্লাসটা দেখার জন্য। আর সবাই ভালো থাকার চেষ্টা করবা, সারা পৃথিবী এখন একটা মহামারীর মধ্যে আছে, কেউই আসলে ঠিকমতো ভালো নাই, তো একটু ভালো থাকার চেষ্টা করলে ভালো হয় আর কি। সবাইকে আরেকবার ধন্যবাদ।